হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি জিকে 18 নম্বর ক্লাস নিয়ে। এর আগে 17খানা ক্লাস করেছি, তার মাঝে তোমাদের এই আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য সায়েন্সেরও কিছু গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি। তো আজকে 18 নম্বর জিকে ক্লাসটা করে দিই, যেখানে তোমাদের বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেগুলোকে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তো অবশ্যই বলবো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যেখানে তোমরা এক্সাম রিলেটেড আপডেট এবং আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। না, প্ল্যানেট প্লুটো আবিষ্কারক কে, বলো কে আবিষ্কার করেছিলেন? না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, ক্লাইড টমবাগ। ক্লাইড টমবাগ আবিষ্কার করেছিলেন। তারপরে দেখো 2 নম্বর, ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? না হচ্ছে কপার সালফেট। কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম। এছাড়া তোমাদের আরও যেগুলো ইম্পর্ট্যান্ট জেনে রাখতে হবে, এক হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার রাসায়নিক নাম কি? না সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তারপরে দেখো ব্লিচিং পাউডার তোমরা পড়েছো, আমরা বা সায়েন্সের ক্লাসে আলোচনা করেছি। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। সংকেতটাও দেখে রাখবে, সংকেতগুলোও আসে এক্সামে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। তারপরে বোরাক্সের সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট বা হচ্ছে সোডিয়াম বোরেট। শুষ্ক বরফ কাকে বলা হয়? না হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়। সবুজ ভিট্রিয়ল, যেটা হচ্ছে ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট। জিপসাম যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট। তারপরে লাফিং গ্যাস হচ্ছে ডাইনাইট্রোজেন মনোক্সাইড বা হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। কুইক লাইম বা পোড়া চুন, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর ম্যাগনেসিয়াম মিল্ক, যেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয়। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, SAGA 220 তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় কিন্তু এই SAGA 220 এই যে এটা তৈরি করেছে। তো SAGA 2020 এটা কী? এটা একটা কী? তাহলে গবেষণা সংস্থা মানে আমরা তো বলতে পারি মিসাইল বা স্যাটেলাইট বা পেসমেকার তো বলবো না, মিসাইল বা স্যাটেলাইটের মধ্যে যে কোনো অপশান আমরা চুজ করব, কিন্তু এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সুপার কম্পিউটার। অপশান নাম্বার 1, সুপার কম্পিউটার। তারপরে দেখো 4 নম্বরে, 1973 সালে কেশবানন্দ ভারতীয় মামলায় এই প্রশ্ন উত্থাপন করেছিলেন যে প্রস্তাবনাটি ড্যাশ হতে পারে। কি হতে পারে? না সংশোধন করা যেতে পারে, সংশোধন হতে পারে। তারপরে দেখো 5 নম্বর, একটি প্রজাতি যা তার বাসস্থান এলাকায় দীর্ঘ অনুসন্ধানের পরে পাওয়া যায় না, তাকে ড্যাশ প্রজাতি বলে। দেখো এখন অনেক প্রজাতি উদ্ভিদ বা প্রাণী যেগুলো কিন্তু আগে বহু বছর আগে ছিল, কিন্তু এখন খুঁজলে সেগুলোকে পাওয়া যাবে না। তো সেই সকল প্রজাতিগুলোকে কি বলা হবে? না হচ্ছে বিলুপ্ত প্রজাতি। বিলুপ্ত মানে এরা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে হারিয়ে গেছে, এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। তো সেগুলো হচ্ছে বিলুপ্ত প্রজাতি প্রাণী বা উদ্ভিদ। এছাড়া যারা এখন বর্তমানে সংকটাপন্ন, মানে যে কোনো সময় এগুলো কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তো সেগুলোকে কি বলা হবে? না সেগুলোকে বলা হবে বিপন্ন প্রজাতি বলা হবে। তারপরে 6 নম্বর দেখো, তাতিয়া টোপে ছিলেন ড্যাশ সালে ভারতীয় বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে একজন। তাতিয়া টোপে যিনি একজন 1857 সালে ভারতীয় বিদ্রোহের অংশগ্রহণকারী ছিলেন। এই তাতিয়া টোপে, যিনি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে নামেও পরিচিত, তিনি ছিলেন অন্যতম উল্লেখযোগ্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং 1857 সালে বিদ্রোহের একজন জেনারেল। 1859 সালে 18 এপ্রিল শিবপুরাতে জেনারেল মিডের ক্যাম্পে তাকে ফাঁসি দেওয়া হয়। তার তাতিয়া টোপেকে কবে ফাঁসি দেওয়া হয়? 1859 সালে। 7 নম্বর দেখো, কেরালার বিখ্যাত উৎসব খেলা কোনটি? কেরালার কেরালার উৎসব খেলা যেটা, সেটা হচ্ছে এই যে নৌকা বাইচ হয়ে যাবে এখানে সঠিক আনসার। 8 নম্বর দেখো, ভারতের কোন শহরে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ডক্টর BR আম্বেদকরের নামে রাখা হয়েছে? কোন বিমানবন্দর সেটা? কোনখানে? না সেটা রয়েছে নাগপুরের বিমানবন্দর। 9 নম্বরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আসফ আলী জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন।
ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আসাফ আলী জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন। কোথায় করেছিলেন? না হচ্ছে বর্তমান যেটা মুম্বাই, আগে যার নাম ছিল বোম্বেতে। তারপরে এখান থেকে দেখে নাও, অরুণা আসাফ আলী স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে খ্যাত অরুণা আসাফ আলী। গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানটির মধ্য মুম্বাই দিয়ে এটা অবস্থিত। মহাত্মা গান্ধী এই উদ্যানে ভারত ছাড়ো আন্দোলন বক্তব্য রেখেছিলেন। 10 নম্বর দেখো, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি পিসি মহানমিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? পিসি মহানমিস মডেলের উপর তৈরি হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সেটা কোনটা? না, সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয়, অপশান নাম্বার 2 আমাদের এখানে সঠিক আনসার। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, অনেকে দেখছি ক্লাস দেখছো ফার্স্ট থেকে কিন্তু লাইক করোনি, তো বলবো প্লিজ লাইকটা করে দাও। তোমাদের জন্যই এইভাবে ক্লাসগুলো নিয়ে আসি আমরা। তোমাদের জন্য সায়েন্সের ক্লাস দিচ্ছি, তার সঙ্গে জিকে ক্লাসগুলো দিচ্ছি। এছাড়া আরও তোমাদের যদি কম্পিটিটিভ এক্সাম, যদি জিডি, এমটিএস এগুলো যদি কম্পিটিশানে প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। জিডির ক্লাস তো অলরেডি চলছে। এছাড়া এমটিএসের ক্লাস তো করানো হয়েছে, আবার এমটিএসের 2025-এর জন্য নতুনভাবে আবার ক্লাস শুরু হবে। তো তার জন্য এই সকল ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের আজকের ক্লাসটাকে লাইক করো, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া জিডির জন্য আমরা 101খানা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়েছি, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দিয়েছি। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো রয়েছে 101খানা, ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। তোমাদের আপকালীন এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা এখন দেখো, নিচের কোনটি পরিবেশ সংক্রান্ত উদ্বেগ নয়? পরিবেশ সংক্রান্ত উদ্বেগ, দেখো গ্লোবাল ওয়ার্মিং হওয়া মানে তো আমাদের অবশ্যই উদ্বেগের বিষয়। তারপরে প্লাস্টিকের ব্যবহার এবং ব্যবহার বৃদ্ধি, এটাও উদ্বেগ। দূষণের মাত্রা ক্রমবর্ধমান, যদি দূষণ বাড়তেই থাকে, বাড়ছে তো, বর্তমানে দূষণ তো বাড়তেই আছে, তো এতেও আমাদের উদ্বেগের কারণ রয়েছে। কিন্তু এই যে ওজোন স্তর বৃদ্ধি হলে কিন্তু আমাদের উদ্বেগের কারণে, ওজোন স্তর বৃদ্ধি হওয়া মানে আমাদের ভালো হয়, কিন্তু সেটা হচ্ছে না। তো এই ওজোন স্তর বৃদ্ধিটা, যেটা কিন্তু আমাদের উদ্বেগের কারণ নয়। তারপরে দেখো 12 নম্বর, গোয়া কখন পর্তুগিজদের দ্বারা দখল করা হয়? পর্তুগিজদের দ্বারা গোয়া দখল করা হয়েছিল কবে, কত সালে? না হচ্ছে 1510 সালে, 1510। অক্সিজেনের অনুপস্থিতিতেও যখন শ্বাস প্রশ্বাস ঘটে তখন তাকে ড্যাশ শোষণ বলে। অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন নেই, অনুপস্থিতিতে যখন শ্বাস প্রশ্বাস ঘটবে তখন সেটাকে বলা হবে অবাধ শোষণ বলা হবে। কি বলা হবে? অবাধ শোষণ বলা হবে। ভারতের মহাকাশ কর্মসূচি শুরু হয়েছিল কার দ্বারা? না হচ্ছে বিক্রম সারাভাই দ্বারা। এই জন্য বিক্রম সারাভাইকে কিন্তু ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়। 1969 সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। 1969 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন কে? বিক্রম সারাভাই। তারপরে দেখো 15 নম্বরে, প্রথম চন্দ্রগুপ্তের পর কে গুপ্ত সিংহাসন আহরণ করে? প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্ত সিংহাসন আহরণ করেছিলেন কে? না হচ্ছেন তিনি সমুদ্রগুপ্ত। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, সমুদ্রগুপ্ত। তারপরে দেখো বাতাসের গতি পরিমাপ করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? বাতাসের গতি পরিমাপ করতে আমরা কিন্তু কোনটা ব্যবহার করি? অ্যানিমোমিটারটা কিন্তু ব্যবহার করা হয়। আর বাতাসের দিক পরিমাপ করতে কী করা হয়? না হচ্ছে বাত পতাকা ব্যবহার করা হয় বাতাসের দিক নির্ণয় করতে। নিচের কোনটি একটি উদ্বায়ী অর্থাৎ ভোলাটাইল মেমোরি? এক হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল যেগুলো ভুলে যায়, মানে এগুলো কম্পিউটার যতক্ষণ চালু থাকবে, তুমি যতক্ষণ যে কাজ করবে সে কাজটা কিন্তু তার মধ্যে থাকবে। কিন্তু কম্পিউটার বন্ধ করে দেওয়া মানে, শাটডাউন করে দেওয়া মানে, তখনই কিন্তু তার মধ্য থেকে সমস্ত কিছু, যদি না সেভ করে থাকো, সমস্ত কিছুই কিন্তু সেটা উড়ে যাবে, সে ভুলে যাবে, থাকবেই না। তো সেটা হচ্ছে কি? না, সেটা হচ্ছে র্যাম। যার ফুল ফর্ম কি তোমরা সেটা কমেন্ট করে জানাও। র্যামের ফুল ফর্ম, সেই সঙ্গে নন ভোলাটাইল যেটা হচ্ছে রম হচ্ছে নন ভোলাটাইল। তো র্যাম আর রম এই দুটোর ফুল ফর্ম তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, 18 নম্বর দেখো, একটি শিশু ড্যাশের মাধ্যমে মায়ের গর্ভে তার মিউটেশন গ্রহণ করে। ড্যাশের মাধ্যমে মায়ের গর্ভে মিউটেশন গ্রহণ করে, সেটা হচ্ছে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের গর্ভে থেকে মিউটেশন গ্রহণ করে। 19 নম্বর দেখো, ড্যাশ
ভগবান বুদ্ধকে সম্মান জানাতে মধ্যপ্রদেশে সম্রাট অশোক দ্বারা নির্মিত বুদ্ধসৌধ। সেটা কোনটা এদের মধ্যে? দেখো, সাঁচি স্তূপ, ধামেক স্তূপ, তারপর হচ্ছে ভাবিকোন্ডা স্তূপ আর হচ্ছে মহাবোধি স্তূপ। এদের মধ্যে যেটা অশোক নির্মাণ করেছিল মধ্যপ্রদেশে সেটা হচ্ছে সাঁচি স্তূপ। তাহলে এখান থেকে কি মনে রাখবে? সাঁচি স্তূপ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। কে নির্মাণ করেছিল? অশোক করেছিল, সম্রাট অশোক। ঠিক আছে, এটা একটা বৌদ্ধ সৌধ, বৌদ্ধ সৌধ। এটাও মনে রাখবে, ভগবান বুদ্ধকে সম্মান জানাতে এটা তৈরি করা হয়েছিল, তাই কি না? অশোক যে যে কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম নিয়েছিল, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল, সেই অশোক, তাই কি না? আমরা আলোচনা করেছি বারবার। তারপরে দেখো 20 নম্বরে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনের উদ্ভব ড্যাশে হয়েছিল। খিলাফত আন্দোলনের উদ্ভব কোথায় হয়েছিল? ইরানে, জার্মানিতে, তুরস্কতে না ইসরায়েলে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, তুরস্ক। তুরস্কতে হয়েছিল। এর সঙ্গে জেনে রাখো, আলী ভাইয়েরা অর্থাৎ আলী ব্রাদার্সের নেতৃত্বে এই খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল। তারপরে দেখো 21 নম্বরে আইপিএবি 2003 সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে গঠিত হয়েছিল। 2003 সালে এটা গঠিত হয়েছিল আইপিএবি। তো এই আইপিএবির পূর্ণরূপ কি? আইপিএবির পূর্ণরূপ হচ্ছে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাফিলিয়েট বোর্ড। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাফিলিয়েট বোর্ড হয়ে যাবে অপশান নাম্বার 2 এখানে সঠিক আনসার। তারপরে দেখো 22 নম্বরে মৌলানা আবুল কালাম আজাদ MAKA, এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এবং সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সকে পুরস্কৃত করা হয়েছিল খেলাধুলা ভারতীয় বিশ্ববিদ্যালয়। বলো, এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1956-57 এই সালে। 23 নম্বরে দেখো কাথিয়াওয়াড় উপদ্বীপ দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্প্রসারণ। কাথিয়াওয়াড় উপদ্বীপ যেটা রাজস্থানের একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্প্রসারণ। 24 নম্বর দেখো ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ড্যাশে অবস্থিত। ভারতের বৃহত্তম এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা কোথায় রয়েছে? না, যেটা রয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া তোমাদের মনে রাখতে হবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের থানে জেলায় কাছে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসাবে শুরু করে ভারত সরকার প্ল্যানেটের জন্য ফুটন্ত জলের চুল্লি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এছাড়া তোমাদের মনে রাখতে হবে এই যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ক্ষমতা অনুযায়ী, মনে রাখবে, ক্ষমতা অনুযায়ী ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে কি কুদানকুলাম। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2019 সালে ভারতরত্ন প্রাপক? 2019 সালে ভারতরত্ন প্রাপক ছিলেন কে? না, তিনি হচ্ছেন নানাজি দেশমুখ। তো এই ছিল মোট আজকের গুরুত্বপূর্ণ 25খানা কোশ্চেন। তো এর আগে যে 17খানা আমরা ক্লাস করিয়েছি, যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তার সঙ্গে সায়েন্সের ক্লাসগুলো যেগুলো করেছি, সেই ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট। কেন? ওগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করিয়েছি। এনটিপিসির এক্সাম দিতে গেলে বা রেলের যে কোনো এক্সাম দিতে যাও না কেন, এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। আর আজকের ক্লাসটা যারা এখনও লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে দাও এবং তার সঙ্গে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। আমরা কিন্তু সমস্ত ধরনের কম্পিটিটিভ প্রিপারেশান এক্সামের ক্লাস কিন্তু জিকে ক্লাসগুলো করিয়ে থাকি। তো তোমরা যদি এসএসসির প্রিপারেশান নিতে চাও, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, তো তার ক্লাস কিন্তু অলরেডি চলছে, জিডির ক্লাস সেটাও চলছে, এমটিএসের ক্লাসও আসবে। তো এই সকল ক্লাস যদি তোমরা জিকে ক্লাস যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। যখনই আমরা যে ক্লাস আপলোড করব সেটার কিন্তু নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে। তারই সঙ্গে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে গেলে তাহলে কিন্তু ক্লাসের নোটিফিকেশানও পেয়ে যাবে, সমস্ত এক্সাম রিলেটেড আপডেটও পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তারই সঙ্গে যে কোনো গভর্নমেন্ট জব রিলেটেড কিছু নোটিফিকেশান বেরোলে সেগুলোরও কিন্তু আপডেট আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তো অবশ্যই এগুলোতে জয়েন করে ফেলো। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে।